ক্রীড়াঙ্গনের সাম্প্রতিক ঘটনাগুলো নিয়ে ডিবিসি নিউজের সাপ্তাহিক আয়োজন খেলার আড্ডায় আপনাদের স্বাগত জানাচ্ছি আমি কনক মাহমুদ। দর্শক, যদি আপনাদের প্রশ্ন করি, বাংলাদেশে প্রবাসী ফুটবলারদের ট্রায়াল এর আগে কখনো হয়েছিল? অনেকে হয়তো মনে করতে পারবেন, আমি একটু মনে করিয়ে দিই। 2013 যে 13 সাফটা আছে তার আগে বাংলাদেশে একবার ট্রায়ালটা হয়েছিল। 3 জন প্রবাসী ফুটবলার এসেছিলেন, এদের মধ্যে একজনকে সবাই ছিলেন, তার নাম জামাল ভুঁইয়া। আরও বাকি 2 জন ছিলেন, একজন রিয়াসাত খাতুন আর একজন আনন্দ রহমান। রিয়াসাত খাতুন এবং আনন্দ রহমান তারা বাংলাদেশের যে পরিবেশ তার সাথে খাপ খাওয়াতে না পেরে তাদেরকে একসময় চলে যেতে হয়েছে। তবে জামাল ভুঁইয়া টিকে গিয়েছেন। সেই জামাল ভুঁইয়া এখন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক, বাংলাদেশের অন্যতম তারকা। কেন এইসব কথা বলছি? কারণ কালকে আরেকটি প্রবাসী এবং বংশোদ্ভূত ফুটবলারদের ট্রায়াল আছে। সেখানে কিন্তু 1 জন 2 জন 3 জন নয়, অর্ধ শতাধিক ফুটবলার যারা কিনা এই বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে আছেন, তারা সবাই বাংলাদেশি। কোনো না কোনোভাবে তাদের শেকড় কিন্তু বাংলাদেশেই লুকিয়ে আছে। এই ফুটবলার আসছেন, আগামী 3 দিন তারা নিজেদেরকে পরখ করবেন, তারা দেখাবেন নিজেদের স্কিল, বাংলাদেশের নেক্সট গ্লোবাল স্টার হওয়ার মিশনে নামবেন। আপনাদের সবাইকে আজকে স্বাগত জানাচ্ছি আমি কনক মাহমুদ। আজকে আমরা কথা বলবো এই যে প্রবাসী এবং বংশোদ্ভূত ফুটবলারের ট্রায়াল নিয়ে। আমাদের সাথে আজকে স্টুডিওতে আছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ সভাপতি জনাব ফাহাদ করিম। তবে তার থেকে বড় পরিচয় যে এই প্রবাসী ফুটবলার এখানে আসার ক্ষেত্রে ওনার একটা বড় ভূমিকা ছিল। আমরা আলোচনার মধ্যেই সেটা আনার চেষ্টা করব সামনে। এবং একই সাথে আছেন এই প্রবাসী এবং বংশোদ্ভূত ফুটবলারদের যে ট্রায়াল হচ্ছে তার মাস্টার মাইন্ড মিস্টার সাকিব মাহমুদ, ডেনমার্ক প্রবাসী একজন ফুটবল কোচ। এখন ফুটবল কোচ না, এখন একেবারে সংগঠক বনে গিয়েছেন তিনি। গত 2-3 মাস ধরে তিনি একেবারে অনেক পরিশ্রম করছেন এই প্রবাসীদের জন্য। তিনি বেসিক্যালি অনেক ক্ষেত্রেই খুঁজে বের করেছেন এই প্রবাসীদের। আপনাদের দুজনকে স্বাগত আমাদের স্টুডিওতে। থ্যাংক ইউ, ওয়েলকাম। আমরা কথা বলছিলাম যে প্রবাসী ফুটবলারদের নিয়ে আমরা কথা বলবো, বংশোদ্ভূত ফুটবলারদের কথা বলবো। আমাদের আজকে সবার আগে একটা প্রশ্ন উঠে আসবে, এই যে ইউরোপ আমেরিকায় বাংলাদেশে এত ফুটবলার ছড়িয়ে ছিটিয়ে, এটা তো আগে জানা ছিল না। কিভাবে এত ফুটবলারের খোঁজ পেল বাফুফে? এই প্রশ্নটা আগে থাকবে। আমরা একটু শুরুতেই জানতে যাচ্ছিলাম ফাহাদ করিমের কাছে। ফাহাদ করিম, কালকে থেকে 3 দিনের ট্রায়াল শুরু। এই যে এত ফুটবলার ছড়িয়ে আছে, অর্ধ শতাধিক ফুটবলার এবং বয়সভিত্তিক দলে খেলার মতো, এইটা বাংলাদেশ ফুটবল ফেডারেশন কিভাবে খুঁজে পেল? কিভাবে সাকিব মাহমুদের সাথে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের এই যোগাযোগটা হলো? ধন্যবাদ আপনাকে। ট্রুলি 14টা দেশ থেকে অলমোস্ট 50 পার্টিসিপেন্ট আসছে। বিএফএফ এর ইতিহাসে কখনো হয়নি, বাংলাদেশের ইতিহাসে কখনো হয়নি, কোন ধরনের স্পোর্টস ইনফ্যাক্ট। সো ডেফিনেটলি এটা আমি মনে করি আমাদের সম্মানিত সভাপতি তাবির আওয়ালের যে নতুন যে কমিটি, যার মাধ্যমে আপনি দেখছেন অনেক নতুন পজিটিভ জিনিস হচ্ছে, আমি বিশ্বাস করি তার নেতৃত্বের উপরে একটা আস্থা করেছে সবার উপরে। সো ওই কনফিডেন্সটা ডেফিনেটলি হেল্প করেছে। দ্যাটস নাম্বার 1। নাম্বার 2, সাকিব এখানে আছে আমাদের সাথে। অ্যাজ ইউ সেড রাইটফুলি ইজ দ্য মাস্টার মাইন্ড। সো আমরা যখন এই কমিটি করি, আমরা তো আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করেছি ভেরি ভিজিবল থাকার জন্য আমাদের বিভিন্ন কার্যক্রম নিয়ে। সো আই বিলিভ সবকিছু থেকে উনি এনকারেজড হয়ে উনি সামহাউ আমাকে রিচ করার অ্যাকচুয়ালি। অবশ্যই আমরা একটু সাকিব মাহমুদের কাছে জানতে চাচ্ছিলাম। সাকিব মাহমুদ ফ্রম ডেনমার্ক টু বাংলাদেশ, একটা নতুন রোলে, আজকে প্রথম দিন ছিল হিসেবে একেবারে ব্যস্ততার মধ্যে আজকে ট্রেনিং ছিল। কেমন ছিল অভিজ্ঞতা? একেবারে 50 জন অর্ধ শতাধিক ফুটবলার নিয়ে যখন মাঠে নামলেন, কেমন ছিল? আমার স্বপ্নটা অবশ্যই সত্যি হতে চলেছে, এরকম কিছু? সবচেয়ে আগে থ্যাংক ইউ আমাকে ইনভাইট করার জন্য এখানে। আমি একটা বলবো যে প্লেয়ারদের চেহারার মধ্যে যে হাসিটা ছিল মাঠে নামার পরে, তবে প্রথম যখন আমরা মিটিং রুমে ছিলাম, যেগুলি প্র্যাকটিক্যাল দেওয়া হচ্ছিল, তাদের নার্ভাসনেস ছিল। তবে মাঠে যখন নামলো তখন রিয়েল ফুটবলারদের একটা যে পরিচয় হয়, তখন তারা এটা গেইন করলো, একটা ফিলিং দেখালো, আর সেলফ কনফিডেন্স আসলো যে মাঠে পাড়া দিয়েছি, দিস ফিল্ড ইজ দ্য হাইয়েস্ট স্ট্যান্ডার্ডস, উই ক্যান বি হিয়ার। এই বিএফএফ থেকে যে স্ট্যান্ডার্ডগুলি মেনটেন করা হয়েছে, এই জন্যই প্লেয়াররা আরও আগ্রহ দেখায় আসলো। দেয়ার হ্যাজ বিন নো নেগেটিভিটি, মোটেও বিএফএফ থেকে সবসময় সাপোর্ট দিয়েছেন। স্পেশালি ফাহাদ স্যার যখন নিজের থেকে বলছে, আই এম আ ভাইস প্রেসিডেন্ট, আই এম হিয়ার টু স্পিক উইথ ইউ, আই এম গিভিং ইউ দ্য অপরচুনিটি। তো ভাইস প্রেসিডেন্ট ওয়ার্ড নিজে বলছে কথাটা, তো অবশ্যই প্লেয়াররা তো বলবে ইয়েস, দেন দের ইজ এ ক্রেডিবিলিটি। সো ওভারঅল প্লেয়াররা অনেক হ্যাপি। থ্যাংক ইউ। ওয়েল, লেটস টক অ্যাবাউট জামাল ভুঁইয়া।
আপনি আপনার একটা পরিচয় আছে। উই হ্যাড লং ইন্টারভিউ বিফোর। আমরা ডিবিসি নিউজে আপনার দূর পর্বের ধারাবাহিক হয়েছে, আপনার ইন্টারভিউ নিয়ে অনেক কথা বলেছেন। আমরা প্রথম পর্বে জামাল ভাইয়ের সাথে আপনার সম্পর্কটা দেখিয়েছি। দুজনেই আপনারা ডেনমার্কের ফুটবল সিস্টেমের সাথেই বড় হয়েছেন। সেই জামাল ভাই আপনার বন্ধু, তিনি কিন্তু এখন জাতীয় দলের অধিনায়ক, আর আপনি ভবিষ্যতে জামাল ভুঁইয়াদেরকে নিয়ে কাজ করছেন। সো দুজনের যখন কথা হয় তখন আসলে এই বিষয়গুলো নিয়ে কথা হয় কিনা? অনেক কম সেরকম কথা হয়। আমরা বেশিরভাগ ওই দুষ্টমতি থাকে, একজন নিয়ে একটু ফান করি। আর মেইনলি আমরা এরকম প্র্যাকটিক্যাল ডিটেলস কথা বলি না। আমরা ও তখন তার যখন কিছু ফান কিছু থাকে বলার মতন, যেটা এক্সপিরিয়েন্স করছে ওটা শেয়ার করে, আমিও শেয়ার করি। তবে আমি সত্যি বলবো তার থেকে একটু নলেজ গেইন করার চেষ্টা করি, কারণ তার যে এক্সপিরিয়েন্স আছে, আই এম এ জুনিয়র কোচ, তো তার থেকে যদি আমি নলেজ পেতে পারি, সো ইট ইজ বেনিফিট ফর মি। সো আই এম থ্যাঙ্কফুল ফর হিম। অবশ্যই আমরা আরও অভিজ্ঞতা জানবো। বাফুফের অভিজ্ঞতা আমাদেরকে জানতে হবে। এই অভিজ্ঞতাটা অবশ্যই বাফুফের জন্য নতুন, তাবিত হলের এই কমিটির জন্য নতুন, ফাহাদ করিমদের জন্য নতুন। এটাও জানবো। একটা বিরতি নিচ্ছে, আমাদের সাথেই থাকুন। বিরতির পর আবারও ফিরে এলাম ডিবিসি নিউজের সাপ্তাহিক আয়োজন খেলার আড্ডায়। আপনাদের সাথে আছে আমি কনক মাহমুদ। আমরা কথা বলছিলাম বাংলাদেশে যে প্রবাসী এবং বংশোদ্ভূত ফুটবলারদের ট্রায়াল হতে যাচ্ছে, এই ট্রায়ালটা নিয়ে আমরা কথা বলতে চাচ্ছিলাম। ভবিষ্যতের সুপারস্টাররা কিভাবে আসবে বাংলাদেশের ফুটবলে, এত ফুটবলার কিভাবে খোঁজ পেল বাফুফে, সেগুলো নিয়ে কথা বলছিলাম। আমাদের সাথে স্টুডিওতে আছেন জনাব ফাহাদ করিম, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহসভাপতি। একই সাথে আছেন মিস্টার সাকিব মাহমুদ, যিনি ডেনমার্ক প্রবাসী, ডেনমার্ক থেকে এসেছেন। এতগুলো ফুটবলারকে নিয়ে পুরো ইউরোপ থেকে, আমেরিকা থেকে কালেক্ট করে বাংলাদেশে নিয়ে এসেছেন এই ট্রায়ালের জন্য। আমি একটু ফাহাদ করিমের কাছে জানতে চাইব যে যখন সাকিব মাহমুদ প্ল্যানটা আপনাকে বললেন, আসলে আপনার কাছে প্ল্যানটা শোনার পরে কি মনে হয়েছিল? আমি যতটুকু জানি আপনি প্রথম ব্যক্তি ছিলেন যার সাথে সাকিব মাহমুদের কানেকশনটা হয়েছিল। তারপরে আসলে আপনি যখন প্ল্যানটা শুনলেন, এতগুলো ফুটবলার, আপনার কি মনে হয়েছিল যে আসলে বাড়তে 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 এই সংখ্যাটা 50-এর উপরে যাবে? আচ্ছা, প্রথমেই বলি, ও বোধহয় আপনি 2-2.5 বছর আগে বিএফএ যোগাযোগ করেছিল, বাট তারপর একটা গ্যাপ হয়। সো এই গ্যাপের পরে আই এম দ্য ফার্স্ট পারসন টু রিচ আউট। সো আমরা প্রাইমারিলি শুরু করেছিলাম 10-15 জনের ব্যাপারে, এবং আপনি ইফ ইউ রিকল, তখন আমি অনেক জায়গায় কিন্তু বলেছি যে অ্যাবাউট 10 to 15 আমরা প্লেয়ার উই আর এক্সপেক্টিং। আই হ্যাড নো ক্লু যে লাস্ট বলেছিলেন 34। হ্যাঁ, মানে এটা যে 50-এর কাছাকাছি যাবে কিংবা 50-এর উপরে উঠবে, আই নেভার থট অফ দ্যাট। আমার আইডিয়া ছিল উনি যেহেতু স্ক্যান্ডিনেভিয়াতে আছেন, স্ক্যান্ডিনেভিয়া মানে ইউকেই মোস্টলি আসবে। I also never thought যে 14টা দেশ থেকে অলমোস্ট 50 প্লেয়ার্স বাংলাদেশে আসবে ট্রায়াল দেওয়ার জন্য। সো আমার মনে হয় বোথ অফ দেম ওয়াজ ভেরি শকিং টু মি, বাট পজিটিভ শক যাকে বলে। এবং আবারও বলতে চাই যে মানে আপনাদেরকেও ধন্যবাদ জানাই, বিকজ এখন ফুটবলের যে হাইপটা আছে, অ্যাট দ্য সেম টাইম আমাদের প্রেসিডেন্ট যে লিডারশিপ যেটা আছে, আমার মনে হয় শুধু দেশের জনগণ নয়, দেশের বাইরেও যারা আছেন তাদের একটা কনফিডেন্স এসছে যে না, এখন হয়তো বিএফএফে গিয়ে যদি একটা ভালো কিছু করার চেষ্টা করি, সেই সুযোগটা আমরা পাবো। সো আমাদের কিন্তু অবজেক্টিভ সেটাই। মানে আমি আজকেও কিন্তু অনেক জায়গায় বলেছি যে অনেকে আবার একটু কনফিউজ করছে, ইজ এ ক্যাম্প অর এ ট্রায়াল? সো আমি বলছি না, এটা কিন্তু ট্রায়াল। এখানে ওনারা নিজের থেকে যোগাযোগ করেছেন, এবং সাকিব লন্ডনে যায়, লন্ডনে গিয়ে একটা স্কাউটিং করে। তারপর ওয়ান্স অল দ্য স্কাউটস ওয়ার মোর অর লেস সিলেক্টেড, ও একটা জুম মিটিং করে যেখানে আমি কথা বলি প্যারেন্টসদের সাথে, এবং আই কেপ্ট ইট ভেরি ওপেন। আমি বলেছি আপনারা যা প্রশ্ন লাগে আমাকে করেন, মানে দে শুড বি নো ইস্যুস অর দে শুড বি নো কনসার্ন আপনাদের পক্ষ থেকে। সো আলহামদুলিল্লাহ, মানে আমাদের বিএফএফ পক্ষ থেকে আমাদের যখন আমি তো মার্কেটিংয়ের মানুষ, সো আমি যখন জিনিসটা মোটামুটি গুছিয়ে নিয়েছি, তখন কিন্তু আমি হ্যান্ড ওভার করে দিই আমার ডেভেলপমেন্ট কমিটির কাছে এবং টেকনিক্যাল ডিরেক্টর সাহেবের কাছে। সো আপনি জানেন জাইদি ভাই ইজ আওয়ার ভাইস প্রেসিডেন্ট অ্যান্ড দ্য চেয়ারম্যান অফ ডেভেলপমেন্ট কমিটি। উনি খুব শক্ত হস্তে, আমি বলবো ভেরি নাইসলি, প্রফেশনালি হি টুক দ্য থিং ফরওয়ার্ড। এবং ওনার টিমের কানন ভাই, তারপরে মঞ্জু ভাই, সামিদ, তারপরে সরতাজ একটা ছেলে আছে, ও আমাদের ইন্টার স্কুলের চেয়ারম্যান, ওনারা সকলে মিলে কিন্তু কাজ করেছে আমাদের টেকনিক্যাল ডিপার্টমেন্টের সাথে। টেকনিক্যাল ডিপার্টমেন্ট চেয়ারম্যান হিলটন ভাই ওয়াজ ভেরি অ্যাক্টিভ, ভেরি পার্টিসিপেটিভ। সো আমার মনে হয় মানে ওভারঅল বিএফএর পক্ষ থেকে আই হোপ সাকিব উড এগ্রি যে আমরা চেষ্টা করেছি যতটুকু সম্ভব ট্রান্সপারেন্ট অ্যান্ড প্রফেশনাল থাকার জন্য। সো ওই ধরনের যখন আপনি উদ্যোগ নেন আপনি ফেডারেশন থেকে, আমার মনে হয় যারাই আসতে চাচ্ছেন তারা সেই কনফিডেন্সটা পায়, তারা সেই আস্থাটা পায়। এবং আজকে আমি যখন আলহামদুলিল্লাহ আমি যখন আজকে তাদের প্যারেন্টসের সাথে দেখা করেছি, আই কুড সি যে হাউ প্রাউড দে ওয়্যার অ্যান্ড হাউ হ্যাপি দে ওয়্যার। অ্যান্ড আই জাস্ট হোপ ইনশাআল্লাহ এই আগামী 3 দিন তারা দে উইল গিভ দেয়ার বেস্ট, এবং উই হোপ এখান থেকে আমরা কিছু ট্যালেন্ট পাবো ইনশাআল্লাহ। অবশ্যই আমরাও আশা করি। সাকিব মাহমুদ,
ফাহাদ ভাই বললেন যে আমরা কিছু ট্যালেন্ট পাবো ইনশাল্লাহ। আপনার কি মনে হয় যে অনেকে হয়তো বা এই ট্যালেন্টদেরকে নিয়ে অনেক কথা বলবে, অনেকে হয়তো বা মজা করে, আমি লেখালেখি দেখছিলাম, অনেকে বলছে কিছু সানডে লিগের প্লেয়ারও আছেন, মানে অ্যামেচার লেভেলেরও কিছু প্লেয়ার আছেন, এরকমটা অভিযোগ আছে। আপনার এই ব্যাপারে মতামতটা কি? মানে অ্যামেচার লেভেল হোক কিংবা প্রফেশনাল লেভেল হোক, তারা অ্যাটলিস্ট যদি বয়সভিত্তিক দলের কথা আসে, অ্যাটলিস্ট সবারই কি তারা কি একটা চান্স ডিজার্ভ করে কিনা? আমি অ্যাজ এ কোচ বলবো এভরিবাডি হ্যাজ আ রাইট টু ড্রিম। এটা আমরা ভাঙার আমরা কেউ না। তারা যদি নিজেকে গিভ আপ দেয় তাহলে আমরা তাদের গিভ আপ দিব। অ্যাজ এ কোচ আই উইল নট গিভ আপ অন দেম অ্যাজ লং এজ দে ডোন্ট গিভ আপ অন দেম সেলফ। সো বাফুফের থেকে যেহেতু ইন্টারেস্ট দেখাইছে, সো ওই ড্রিমটা এখন প্ল্যানিংয়ের মধ্যে এসে পড়ছে। সো দে প্ল্যান টু কাম বিকজ দ্য ক্রেডিবিলিটি ওয়াজ দেয়ার। মানে ফাহাদ স্যার থেকে শুরু করে অয়ন স্যার অনেক প্রোটেক্ট দিয়েছিল। সো প্রত্যেকটা ডিটেলস যে বলেছিল ইট ওয়াজ রিয়েল, আই কুড প্রেজেন্ট। এটা আমি প্লেয়ারদেরকে বলতে পারলাম। বলার পরে তখন তারা বলছে ইয়েস উই ক্যান কাম। তখন আমি স্কাউটিং করা শুরু করলাম। আচ্ছা, আমি যদি তাদেরকে প্ল্যানটা বলি, তারা কি পারবে এই কম্পিটিশনটা থাকতে পারবে? ইয়েস, সানডে লিগের কিছু কিছু প্লেয়ার আছে, তবে কিছু কিছু প্লেয়ার এমনও আছে যে সানডে লিগ খেলে তারা কিন্তু আরও লেভেল ভালো খেলতে পারে, তবে তাদের সিচুয়েশন হিসাবে কারণ আমরা জানি ইংল্যান্ডে আসলে খুবই কম্পিটিটিভ মানে ফুটবল চলে। জি, তার লাইফ একটা স্ট্রাকচার আছে, ওখানের জন্য ফুটবলের উপর এত ফোকাস দিতে পারেনি, তবে ট্যালেন্টও না গেছে। এই ট্যালেন্টটা বাঁচানোটা আমার দায়িত্ব ছিল। ফাহাদ স্যার আমাকে ট্রাস্ট করেছে, এই জন্য আজকে তারা এখানে আসতে পারছে। আপনি কি মনে করেন মানে এই 52 জন কিংবা 51 জন এদের থেকে কতজন শেষ পর্যন্ত টিকতে পারে? এইটা একটা প্রশ্ন। আর একটা প্রশ্ন হচ্ছে এক্ষেত্রে যদি একজনও টিকে, আপনি কি মনে করবেন যে আপনার এটা একটা সার্থকতা? যে পরিমাণ কাজটা আমি এর মধ্যে দিলাম, মানে 2.5 বছর ধরে, আই হোপ 100 to 100 সবাই যাবে, বাট দ্যাট ইজ নট পসিবল, দ্যাট ইজ জাস্ট এ ড্রিম। তো তাদেরকে নিজে প্রুভ করতে হবে দে ক্যান ডু ইট। সো যদি একজনও যায়, আমি সব প্লেয়ারদেরকে বলছি উই হ্যাভ টু চিয়ার ফর দ্যাট প্লেয়ার, বিকজ আই উইল নট গিভ আপ অন দি রেস্ট 51 প্লেয়ার। ওই 51 প্লেয়ার যে বাকি রইল, তাদের চান্স পেল না, আমি তাদের জন্য ফাইট করে যাব। দ্যাট ইজ আ কোচ প্রমিস। অবশ্যই ফাহাদ ভাইকে একটু প্রশ্ন করতে চাচ্ছিলাম, এই যে এত বড় একটা আয়োজন, এত প্লেয়ার আসছে, এর পেছনে আপনিও অনেকটুকু সমন্বয় করার চেষ্টা করেছেন। অনেক ফুটবলের ক্ষেত্রে অভিযোগটা থাকবে, তারা হয়তো বা পরিবেশের সাথে মানিয়ে নিতে পারবে না, যেহেতু আবহাওয়া, জেট ল্যাগ, অনেক উত্থান পতন আছে। অনেকে আমরা শুনেছি যে কাতারের এসে অনেক আটকে ছিল এই সাম্প্রতিক পরিস্থিতির কারণে। সব কিছু মিলিয়ে আসলে এই ফুটবলারদেরকে আরেকটু টাইম দিলে ভালো হতো কিনা? মানে আমরা 3 দিন রাখছি, 2 দিন বাছাই করে তৃতীয় দিনে আমরা একটা প্র্যাকটিস ম্যাচ খেলাচ্ছি, আর একটু টাইমটা দেওয়া যেত কিনা তাদেরকে পরিবেশের সাথে খাপ খাইয়ে নেওয়ার জন্য? ইনফ্যাক্ট আমরা কিন্তু প্রথমে একটা ডে লং ট্রায়াল চিন্তা করেছিলাম। যখন আমি আমাদের কনসেপ্টটা প্রেসিডেন্টের সাথে শেয়ার করি, তখন তাবিদ আমাদেরকে বললেন যে না, একদিন ইজ নট এনাফ। আপনি যে রিজনগুলি বলছেন যে দেখো ওদের ডিফারেন্ট ওয়েদার থেকে আসবো ওনারা, জেট ল্যাগের ব্যাপার আছে, ওয়েদারের সাথে অ্যাকাস্টমড হওয়ার ব্যাপার আছে, সো ইউ মাস্ট ডু অ্যাটলিস্ট 2 to 3 days। তখনই কিন্তু আমরা 3 দিনের প্ল্যানটা করি। এবং আপনি জাস্ট টু শেয়ার উইথ ইউ, আপনি জানেন যে আমরা 2টো গ্রুপ করেছি, এবং 2টো গ্রুপই 2 ঘন্টা 2 ঘন্টা করে ব্যাক টু ব্যাক 2 days ট্রায়াল দিবে, অ্যান্ড দেন দে উইল প্লে এ ম্যাচ। সো আমি মনে করি যদি ভালো ট্যালেন্ট যাদের দিস সার্টেন টাইমের ভিতরে ডেফিনেটলি ওটা বের হয়ে আসবে। এবং আপনি এটাও জানেন যে আমাদের একটা প্যানেল করেছি, ইভ্যালুয়েশন প্যানেল, যেটা আমরা অত্যন্ত ওয়াইড রেখেছি এবং ক্রস রেখেছি। প্রিমিয়ার লিগের কোচরাও মানে আমাদের ক্রাইটেরিয়া ছিল যে টপ 3টা লিগ টিম থেকে 3 জন, আমাদের টেকনিক্যাল ডিরেক্টর, আমাদের ইসি থেকে 1 জন, এবং এই ইকোসিস্টেমের বাইরে যারা আছে, মিন্টু ভাই যেমন, উনি কিন্তু কোথাও এঙ্গেজ না, বাট হি ইজ এ ভেরি গুড কোচ, সো আমরা ওনাকেও রেখেছি। সো উই ওয়ান্টেড টু বি ইট ভেরি ফেয়ার, মানে ট্রান্সপারেন্সি এবং ফেয়ারনেস আমাদের খুব জরুরি ছিল। সো আমরা মনে করি যে এই মানে কোনো দিনই এনাফ না, আবার যে ভালো সে কিন্তু একদিনে বেরোয় আসতে পারে। সো সেক্ষেত্রে আমরা 2 দিনের কমপ্লিট ট্রায়াল প্লাস একদিনে একটি ম্যাচ রেখেছি। আমরা আশা করি যারা ভালো ট্যালেন্ট, আমাদের যে প্যানেল যেটা আছে ইনশাআল্লাহ ব্যাকড আপ বাই রিয়েলি ট্যালেন্টেড কোচেস, আমাদের তাদের চোখে ডেফিনেটলি ভালো ট্যালেন্টগুলো ধরা পড়বে ইনশাআল্লাহ। অবশ্যই। সাকিব ভাই, আমাদের এখানে 50 জনের অধিক এসেছে, এর বাইরেও কি আরও প্লেয়ার আছে? মানে আপনি যখন শুরু করেছিলেন কেমন সারাটা পেয়েছেন, এমনও কিছু আছে কিনা যাদেরকে আমরা যদি আরও 4-5 বছর অপেক্ষা করি, আরও কয়েক বছর অপেক্ষা করি, তাদেরকেও আমি জাকারিয়ার কথা বলতে পারি, এরকম আছে, লেস্টারের একাডেমিতে ছিল, এই আজকে কালকের মধ্যে টিম চেঞ্জ করেছে। সো এরকম আরও কিছু প্লেয়ার আছে কিনা? মানে এই অনেকেরই প্রশ্ন, 52 জন এসে শেষ নাকি সামনে আমাদের জন্য আরও অপেক্ষা করছে? ইয়েস, এরকম আছে। অলরেডি তাদের সাথে আমি কথা বলছি, জাস্ট টু মেন্টর দেম, আর তাদেরকে একটা প্ল্যান বলি যে
আমি তাদের জন্য কাজ করবো একসময়, একটা হোপ দিই। সো হোপ দেওয়াটা কিন্তু ভুল না, কারণ আমি এটা রাখবো। সো এই হলো এক কথা। প্লাস ডেনমার্কে আমরা এখন থার্ড জেনারেশনে আসলাম। থার্ড জেনারেশনের মধ্যে টিমের মধ্যে আমি অনেক প্লেয়ারের সাথে খেলি, তাদেরকে কোচিং করাই। সো ডেনমার্ক থেকেও ফিউচার দেখবেন প্লেয়ার আসবে। আই ক্যানট প্রমিস যে নেক্সট জামাল ভুঁইয়া ডেনমার্ক থেকে আসবে, বা আই ক্যান প্রমিস যে ন্যাশনাল টিমের জন্য ট্রায়াল দিতে আসবে ডেনমার্ক থেকে। অবশ্যই আমরাও তাই আশা করি। একটা ব্যাপার, আপনি যখন প্লেয়ারদেরকে কিংবা তাদের বাবা মাকে, সব বাবা মারই একটা চিন্তা থাকে, কারণ সবাই তো উন্নত জীবনের জন্যই কিন্তু বাংলাদেশ থেকে তারা বিদেশে গিয়েছেন। আবার তাদের সন্তানকে যখন আপনি বাংলাদেশে ব্যাক করাচ্ছেন, তাদেরকে রাজি করানো, প্লেয়ারদেরকে রাজি করানো, কারণ এইখানে অনেকে আছে তারা যদি আরও কয়েক বছর খেলেন ওইখানে ভালো ভবিষ্যৎ হবে তাদের, তারপরেও তারা আসলে ওইটা থেকে এইখানে আসছেন, ফোকাসটা শিফট করছেন, কতটা কঠিন ছিল আপনার জন্য? মোটেও কঠিন ছিল না। প্রথম থেকে তারা বলতো যে আমি বাঙালি। আমরা যখন সবাই বলে যে আমরা বিদেশি, না হলে প্রবাসী, অনেক ওয়ার্ড আছে। আমরা যখন ইংল্যান্ড থাকি, ডেনমার্ক থাকি, ওখানে আমরা ফরেনার। তবে আমরা বিদেশ থাকাতে আমরা যখন বাংলাদেশ ব্যাক করি তখন আমাদের বলা হয় আমরা ফরেনার। তো ওয়ার আর ওই আমরা কোথায়? আমি সত্যি বলবো, প্লেয়াররা বাংলাদেশি, তারা বাংলাদেশ চায়। আচ্ছা, মানে এই প্লেয়াররা যখন বাংলাদেশে আসছেন তাদের মানে ভিশনটা কি? তারা কি আসলে চাচ্ছেন যদি বয়সভিত্তিক দলেও না হয়, অ্যাটলিস্ট যাতে তারা আমাদের প্রফেশনাল লিগে যদি তারা নিজেদেরকে প্রুভ করতে পারেন, তাদের কি এরকম টার্গেট রয়েছে কিনা? কারণ আমরা জানি প্রফেশনাল লিগের ক্লাবগুলো কিন্তু তাদের এই ট্রায়ালটা দেখছে, সেক্ষেত্রে তাদের টার্গেটটা কি? আপাতত ক্লাব থেকে কোনো রিচ আউট হয়নি। আমার মেন ফোকাস ছিল ন্যাশনাল টিম। আস্তে ধীরে নেক্সট লেভেল যদি যাওয়া হয় তখন দেখা যাক। তবে কিছু কিছু প্লেয়ার জিজ্ঞেস করলেন বিপিএল কীরকম, আমি এটা বলতে পারবো না, কারণ আমি বিপিএল কোনো সময় রিয়েলভাবে দেখি না। সো যদি আমি ওটার মধ্যে ফোকাস দিই, যদি দেখা শুরু করি, তখন আমি বলতে পারবো এটা হাউ ইট ইজ। সো এটা কোয়েশ্চেনটা অ্যান্সার একটু হার্ড হবে এখন, কারণ আমি ওই জায়গা পর্যন্ত যাইনি এখনো। আমরা আপনার যে প্লেয়ারদের লিস্ট রয়েছে, আমি একটু বেশি প্রশ্ন করছি, কারণ হচ্ছে যে কারণ আরো অনেক কিছু জানার ছিল। আপনার সাথে আমি প্রায় 1.5 ঘন্টা ধরে ইন্টারভিউ করেছি, তারপরে অনেক কিছু জানার আছে। আপনার পুরো প্লেয়ারদের লিস্টটা দেখলাম আমি, সেখানে আমরা আধিক্য দেখেছি আমরা মিডফিল্ডে, অ্যাটাকিং মিডফিল্ডে, স্পেশালি উইংয়ে আমাদের প্লেয়ার আছে, আমাদের উইং ব্যাকে প্লেয়ার আছে, বাট আনফর্চুনেটলি আমাদের গোলকিপিং এবং ফরওয়ার্ডে আমাদের কালেকশনটা খুবই কম। ইউরোপে যারা খেলেন কিংবা আমেরিকায় যারা খেলেন, মানে কেন আসলে সংখ্যাটা এত কম? এটা কি মানে তারা আসলে সুযোগটা পান না, নাকি তারা আসলে ওই পজিশনে খেলার থেকে এই উইং কিংবা মিডে খেলার বেশি আগ্রহ থাকে? অ্যাজ এ কোচ পার্সপেক্টিভ, আমরা বাংলাদেশিরা হাইটটা তো হাই বাট লম্বা না, সো অ্যান্ড উই আর স্কিনি, সো এই হিসাবে উইঙ্গার বেশি দেখা যাবে। সো আপনি যদি লিস্টে দেখেন, লেফট উইঙ্গার, রাইট উইঙ্গার, লেফট উইং ব্যাক, রাইট উইং ব্যাক, সেন্ট্রাল ডিফেন্ডার অনেক কম, সেন্ট্রাল মিডফিল্ডও অনেক কম, যারা জেনারেলভাবে বল টাকাবে পিছনে। গোলকিপার এবং ফরওয়ার্ড, গোলকিপার একদম কম, ওই হাইট ওই স্ট্রেংথ নাই। তবে ভবিষ্যৎ আপনি দেখবেন সামথিং ইজ কামিং। আচ্ছা, আমি অবশ্যই মানে আপনি যেভাবে বলছেন যে সামথিং ইজ কামিং, আমিও অপেক্ষায় আছি যে মানে এই কনফিডেন্সটা আমাদের প্রয়োজন ছিল। জনাব ফাহাদ করিম, আমাদের বাংলাদেশের ফুটবলে আমরা ইন্টারন্যাশনাল ফুটবলের ব্যাপারে একটা জিনিস জানি যে স্কাউটিং অনেক বড় একটা ব্যাপার, যেটা কিনা সাকিব মাহমুদ করেছেন। তিনি একজন কোচ, তিনি স্কাউট নন, বাট তিনি মোটামুটি ইউরোপটা চষে বেরিয়েছেন, প্লেয়ারদেরকে পিক করেছেন, তাদের সাথে কথা বলেছেন, যেটা নর্মালি আমরা ইউরোপিয়ান ফুটবলে দেখি, তাদের আলাদা করে স্কাউট থাকে, ইভেন ন্যাশনাল টিমেরও থাকে। কিন্তু সো বাংলাদেশ ফুটবল টিমে এরকম কোনো প্রস্তাবনা আছে কিনা? যদিও বা এটা কাইন্ড অফ টেকনিক্যাল কিংবা ন্যাশনাল টিম ম্যানেজমেন্ট কমিটির একটা ব্যাপার, তারপর এই ব্যাপারে আসলে কোনো চিন্তাভাবনা আছে কিনা? ইভেন এমন হতে পারে আর সাকিব মাহমুদকে একটা দায়িত্ব দেওয়া যেতে পারে, এরকম কোনো চিন্তাভাবনা আছে কিনা? না, আমাদের ইনডাইরেক্টলি কিন্তু আমাদের আছে প্রসেসটা। আপনি যদি দেখেন, এখন আমরা কথা বলছি, আমাদের কিন্তু ন্যাশনাল আন্ডার 15 চলছে, তারপরে কিন্তু ন্যাশনাল আন্ডার 17 চলবে, সমগ্র দেশব্যাপী কিন্তু দ্য হোল নেশন। সো এই প্রজেক্টগুলি থেকে কিন্তু আমরা মানে ভালো ট্যালেন্টদেরকে বের করে নিয়ে আসি। আপনি দেখবেন ম্যান অফ দ্য ম্যাচ হচ্ছে, বেস্ট প্লেয়ার অফ দ্য রিজন হচ্ছে। এই জাজমেন্টগুলি কিন্তু আমাদের লোকাল কোচ যারা কিন্তু বিএফএফ সার্টিফাইড তারাই করছে, এবং তারা কিন্তু নিয়মিত রিপোর্ট করছে আমাদের টেকনিক্যাল ডিপার্টমেন্টকে। এবং সেখান থেকে কিন্তু আমরা আশা করছি এই দুটো টুর্নামেন্ট থেকে অ্যাটলিস্ট 30-40টা প্লেয়ার আমরা বেছে নিয়ে আসবো, যাদেরকে আমরা আমাদের যে এলিট একাডেমি আছে সেখানে হয়তো ট্রায়ালের ব্যবস্থা করব। সো মানে অফকোর্স আমরা সবাই এই প্রজেক্টটা নিয়ে সবাই খুবই এক্সাইটেড, কেননা আপনি যে কথাটা বললেন, এতগুলি দেশ থেকে এতগুলি প্লেয়ার ট্রায়ালে আসবে বাংলাদেশ, এটা তো আসলে কোনো ভাবে নেই। বাট আমাদের ডোমেস্টিক ট্রায়াল কিন্তু ইজ অ্যান অনগোয়িং প্রসেস, আমাদের কিন্তু এটা সারা বছরই চলে। উই ডোন্ট টক অ্যাবাউট ইট বিকজ এটা একদম একটা নিয়মিত মানে প্রসেসের মধ্যে পড়ে গিয়েছে। এবং আপনি দেখেন আমাদের যে এলিট একাডেমি টিমটা হয়, ওটা কিন্তু সারা দেশ থেকে স্কাউটিং করে ট্রায়ালের মাধ্যমেই হয়ে আসে।
বাট এই লাইনে আমি একটু বলতে চাই যে আমাদের ইনশাল্লাহ আমাদের এই 3 দিনের ট্রায়াল যদি ভালো হয় ইনশাল্লাহ, উইচ আই হোপ ইনশাল্লাহ হবে, আগামীতে আমরা কিন্তু এই সামারটাই তো ওদের আসলে যারা বিদেশে থাকে তাদের ছুটির সময়, আমরা এটাকে একটা রেগুলার ক্যালেন্ডারে নিয়ে আসবো। এবং আপনি যে কথাটা বলেন 3 দিন ইজ এনাফ অর নট, আমরা 3 দিন পরে দেখব, যদি না হয় ভবিষ্যতে আমরা চেষ্টা করবো এটাকে আরও এক্সপ্যান্ড করতে, ইফ নিডেড আরও এফেক্টিভ করার জন্য। বাট আমাদের ফেডারেশনের পক্ষ থেকে উই উইল বি কমিটেড যে বাইরে থেকে যারাই ইচ্ছা পোষণ করবে তাদেরকে আমরা সেই সুযোগটা করে দেবো ইনশাআল্লাহ। এই ব্যাপারে মানে আমি একটু সাকিবকে জিজ্ঞেস করতে চাচ্ছিলাম, আপনি এর আগে অনেকবার, ফাদ ভাই বললো, আপনি আমাকে শেয়ার করেছেন, এর আগে অনেকবার বিএফএফ এর সাথে রিচ আউট করার চেষ্টা করেছেন, নানা কারণে পারেন নাই তাদেরকে রিচ আউট করতে, কোথায় যোগাযোগ করবেন, কীভাবে কী করবেন। এই অভিজ্ঞতাটা নিশ্চয়ই অনেক প্রবাসী কিংবা যারা ফুটবলাররা যারা ট্রায়াল আসছেন তাদের বাবা মায়েরও হয়েছে, তারা এই সময় আগ্রহ দেখিয়েছিল। তখনকার অভিজ্ঞতাটা কেমন ছিল? এখন বিএফএফ এর কমিউনিকেশনের মধ্যে কতটুকু চেঞ্জ দেখতে পাচ্ছেন আপনি? নিজের এক্সপিরিয়েন্স থেকে বলবো যে আমি নিজেও জানতাম না যে আমি কন্ট্যাক্টটা কোথায় করব, কার কাছে গেলে আমার ভয়েসটা শোনা যাবে। সো যাদের কাছে আমি রিচ আউট করেছিলাম তারা কিন্তু অ্যান্সার দিয়েছে, তবে তারা বলছে যে দে আর নট দ্য রাইট পারসন। তো যখন রাইট পারসনের সাথে কন্ট্যাক্ট হয়, সো টাইম হিসাবে অনেক কিছু মানে মিস আউট হয়ে যায়। সো আনফর্চুনেট, মানে আমি অনেক লাকি যে ফার্স্টের সাথে মিট হলো। সো হি লিসেন, মানে সে প্রত্যেকটা ডিটেলস শুনেছে। তখন তার মাইন্ড ওটা ছিল যে ইট ইজ এ গুড প্ল্যান, ইট ইজ গুড ফর বাংলাদেশ। সো ইয়েস, লেটস ডু ইট। এবং সবচেয়ে মজার ব্যাপার এটা মনে হয় হামজার যে ব্যাপারটা, তারও অনেক আগের থেকে আপনি মনে হয় যোগাযোগটা করেছিলেন, মানে ইভেন হামজার আগেও আমরা বেশ কিছু অনেক ভালো প্লেয়ার পেতাম আর কি ওই সময়টা। জি, সো আমি ক্রেডিট দিতে চাই যে প্লেয়ারদেরকে আমি 2.5 বছর ধরে যোগাযোগ ছিলাম, যে হামজা চৌধুরী বিষয়টা এই থিমটা আসার আগে, কারো মুখে আসার আগে, এই আমি যে প্লেয়ারদের নিয়ে আসছি তারা আগের থেকে বলছে আমি বাংলাদেশ খেলতে চাই, তো কখন আসবো, কার কাছে যাব, তারা জানতো না, আমি নিজেও জানতাম না। তো আমি না পেরে বাফুফের মেন গেটে এসে নক করলাম। তখন আমাকে জিজ্ঞেস করলো আপনি কে, আমি বলছি আমি ডেনমার্ক থেকে আসছি, জামাল ভাইয়ের ফ্রেন্ড, আসেন। তারপরে থেকে কন্ট্যাক্ট শুরু হলো। তো হাসান মাহমুদের সাথে কথা বললাম, ভালো লাগলো। এরপর থেকে আমাদের বলতে গেলে প্রসেসটা শুরু হলো। আচ্ছা, মানে এটা আসলে খুব বড় ব্যাপার। আরেকটা ব্যাপার সেটা হচ্ছে এখন ফুটবলাররা তাদের ফ্যামিলি এরকম কোনো এক্সপিরিয়েন্স শেয়ার করেছে কিনা। এমনও তো অনেকে আছে বলবে যে হ্যাঁ ভাই আমি তো বাফুফের সাথে যোগাযোগ করেছিলাম, আমার ছেলের ব্যাপারে বলেছিলাম, বাট তারা ওইভাবে অতটা আগ্রহ পায়নি, এরকম কোনো অভিজ্ঞতা ছিল কিনা প্যারেন্টসদের? আপাতত এরকম কিছু ছিল না, কারণ যে প্যারেন্টসের সাথে কথা বলেছিলাম তারা তখন প্লেয়াররা অনেক ইয়াং ছিল। সো তারা এখন জানতো না যে প্লেয়ারদের লেভেলটা কোথায় যাবে আর তাদের ক্যারিয়ারটা কোথায় নিয়ে যাবে, তারা কি এডুকেশনে যাবে নাকি তারা ফুটবল হবে, এটার কোনো প্ল্যান ছিল না। আস্তে ধীরে আমি তাদেরকে হোপ দিয়েছিলাম যে কিছুদিনের মধ্যে কিছু হবে। সো স্টে টিউনড, স্টে হোপফুল, কিপ ড্রিমিং। তো এই ড্রিমটা আজকে এত দূর নিয়ে আসছে, কারণ দে নেভার গিভ আপ। আর আমার কথা ননস্টপ শুনে গেছে, থ্যাঙ্কফুল। আমি রিয়েলি থ্যাঙ্কফুল তারা শুনছে আমার কথাটা। আমাকে চিনতো না, আমি ডেনমার্ক থাকি, তারা থাকে ইউকে, কেউ থাকে কানাডা, তবুও যে শুনে গেছে এতদিন ধরে, আই এম ইমোশনাল। অবশ্যই একটু আমি ইফ আই মে সে বলতে চাই, আপনার এই যে কথাটা, এগেন আপনাকে ধন্যবাদ জানাই, আপনারা তো আমাকে টিভিতে প্রায় দেখান। তো আমার কথাবার্তা শুনে আই থিঙ্ক ভদ্রলোকে ভালো লেগেছে। সুইডেনের একজন প্যারেন্টস, উনি আমার নাম্বারটা আরেকজন থেকে কালেক্ট করে উনি সরাসরি হোয়াটসঅ্যাপে আমাকে যোগাযোগ করে এবং উনি ইন্ট্রোডিউস করে ওনার ছেলে সুইডেন ন্যাশনাল আন্ডার 14 কিংবা আন্ডার 15 ক্যাম্পে কল পেয়েছে। হি ইজ প্লেইং ওই ইউথ লেভেলে একদম টপ লিগে খেলছে। So he wanted to come and participate in this trial. এবং আমি তো যোগাযোগ করেছি, আই কন্ট্যাক্ট উপসালা নিবাসী, রাইট? আমি ঠিক এক্স্যাক্টলি জানি না। সো দেন আই কানেক্টেড ওনাকে আমাদের টেকনিক্যাল টিমের সাথে, ওনার কিন্তু এসছে, হি ইজ অলসো হিয়ার। সো ইয়া, মানে শাকিব ভাই ওয়াজ এক্সট্রিমলি হেল্পফুল, মানে হেল্পফুল না, বেসিক্যালি এটা ওনারই প্রজেক্ট, বাট ওনার এই প্রজেক্ট থেকে ইন্সপায়ার্ড হয়ে অনেকে কিন্তু সরাসরি আবার আমাকেও যোগাযোগ করেছে, তাদেরকেও আমরা ওয়েলকাম করেছি। বিকজ এগেইন মানে আমাদের ফেডারেশনের পক্ষ থেকে একটি কথা যে কেউ যদি ইচ্ছা পোষণ করে, সে যদি একটা মিনিমাম লেভেল অফ ফুটবলিং ওয়ার্ল্ডের সাথে থাকে, উই উইল গিভ দেম এ চান্স, তারপরে তার উপরে। সো দ্যাটস নট আস অন আস, বাট আমরা সুযোগটা ডেফিনেটলি করে দিব। অবশ্যই। এখন আমরা যে অভিজ্ঞতাগুলো জানলাম, বাফুফে কি প্ল্যান করছে, আপনিও বললেন কমিউনিকেশনের জায়গাটা, এই দরজাটা একটু খুলে দেওয়ার জন্য, যাতে মানুষ বিএফএফকে রিচ আউট করতে পারে এই ব্যাপারে। তাদের সন্তানও হয়তো বা, এমন আমরা অনেকে জানি না, হয়তো বা সাকিব ভাইও জানে না, অনেকেই আছেন যারা ভালো ফুটবল খেলছেন, তো এই ব্যাপারে তারা কিভাবে রিচ করবে বিএফএফকে, এরকম কোনো প্ল্যান আছে কিনা? না, অবশ্যই। আপনি, আমার মনে হয় এই পার্টিকুলার প্রজেক্ট, এখানে আমি সাকিবকে ধন্যবাদ জানাবো। আই থিঙ্ক এই 3 দিনের ট্রায়ালের পরে গোয়িং ফরওয়ার্ড আমার কাছে মনে হয় আমরা অনেক ইন্টারেস্ট পাবো। বিকজ যেটা একটা বলুন, ইটস লাইক এ ড্রিম, যে আপনি বাংলাদেশ ফেডারেশনে যোগাযোগ করবেন, ওখান থেকে কেউ অ্যাকচুয়ালি আপনাকে গেট ব্যাক করবে, তারপর আপনার সাথে কন্ট্যাক্ট করে এই পুরো ব্যবস্থাটা করবে।
এবং আপনি আজকে জাতীয় স্টেডিয়ামে ট্রায়াল দিচ্ছেন অ্যান্ড আমি জানি না অফকোর্স প্লেয়াররা ভালো বলতে পারবে, আমাদের চেষ্টা করেছি আমাদের ডেভেলপমেন্ট কমিটি খুব প্রফেশনাল জিনিসটাকে হ্যান্ডেল করার জন্য। আমি নিজেটাতে ছিলাম না, আমি পরে গিয়েছি, বাট আই স ইট ওয়াজ নাইস, অর্গানাইজ, ভেরি নাইসলি ডান। সো ডেফিনেটলি আমাদের ফেসবুক এখন আপনি জানেন খুব অ্যাক্টিভ, সো আমাদেরকে রিচ আউট করে কিন্তু এখন অনেক ওয়েজ আছে, এবং আমি বিশ্বাস করি যে আমাদেরকে কেউ যদি রিচ আউট করে ডেফিনেটলি আমাদের দপ্তর রাইট কমিটি কিংবা রাইট কমিটি মেম্বার কিংবা রাইট কমিটি চেয়ারম্যানের কাছে পৌঁছে দেবে, তারপরে তার উপরে ব্যাপারটা। বাট আমি এতটুকু বিশ্বাস করতে পারি যে বর্তমানে যে কমিটি আছে কেউ নিরাশ হবে না ইনশাআল্লাহ, এবং আমাদের তরফ থেকে উইল বি ভেরি ট্রান্সপারেন্ট, ভেরি প্রফেশনাল। অবশ্যই আমরা আশা করি যে আরও বেশ কিছু ফুটবলের খোঁজ আমরা পাবো। আমরা আরেকটা বিরতি নিচ্ছি, আমাদের সাথে থাকুন, ফিরে এসে আরও কথা হবে এই ট্রায়াল নিয়ে। আরেকবার ফিরে এলাম আমাদের ডিবিসি নিউজের সাপ্তাহিক আয়োজন খেলার আড্ডায়। আপনাদের সাথে আছে আমি কনক মাহমুদ। আমি কথা বলছিলাম বাংলাদেশি যে প্রবাসী এবং বংশোদ্ভূত ফুটবলার আছে তাদের ট্রায়াল নিয়ে। যদিও তাদেরকে এখন আমরা প্রবাসী আর বংশোদ্ভূত বলবো না, তারা আমাদের বাংলাদেশের ছেলে, আমাদের লাল সবুজের ছেলে, তারা লাল সবুজের হয়েই খেলতে চায়। তো যেটা সাকিব ভাই বললেন, আমরা তাদেরকে বাংলাদেশের ছেলেই বলবো। মাঝে মাঝে একটু মেনশন করতে হয় যে প্রবাসী, মানে ইভেন্টটাই তো এরকম। তারপরে একটু কথা বলতে চাচ্ছিলাম আমাদের ফাহাদ করিম ভাইয়ের সাথে, যে ফাহাদ করিম ভাই আসলে এই ট্রায়ালটা নিয়ে অনেক কথা হয়েছে এর আগে। আমাদের এই ট্রায়ালের যে লক্ষ্য এবং উদ্দেশ্য সেটা নিয়ে কথা হয়েছে। ওই যে বললাম ফুটবলারদের কোয়ালিটি, তাদের ব্যাকগ্রাউন্ড, কারণ এখানে অনেক প্লেয়ার আছে যাদের ডেটাবেস পাওয়া যায়নি, তাদের ডেটাবেস অনেক সময় ক্লিয়ার ছিল না, শুধুমাত্র নাম ছিল, ছবি ছিল, দ্যাটস ইট। তো তারপরেও আপনার কি মনে হয় যে এই ট্রায়ালটা আমাদের দেশের ফুটবলের সিনারিও চেঞ্জ করে দিতে পারে? কারণ এরকম তো কখনো দেখা যায় না, ট্রায়াল হয়েছে বাট এরকমটা কখনো দেখা যায়নি। না, আমি তো মনে করি মানে ফুটবলার এখন তো অনেক পজিটিভ জিনিস হচ্ছে। এই ট্রায়ালটা ইন পার্টিকুলার অলরেডি সিনটা কিন্তু চেঞ্জ করে দিয়েছে, কোনো সন্দেহ নাই। মানে আপনি আজকে ইউ আর গেটিং 14টা দেশ থেকে অ্যাবাউট 50টা প্লেয়ার যারা এখানে ট্রায়াল দিতে এসছে। আমি বিশ্বাস করি আমরা ইনশাআল্লাহ একটা রেগুলার বেসিসে করবো। ইউ উইল ভেরি সুন এটা দেখবেন আপনি 100 ক্রস করবে, এবং আরও ট্যালেন্টেড প্লেয়ার আসবে। বিকজ যে মুহূর্তে তারা রেজাল্ট দেখবে, যে ধরনের একটা সুযোগ দেওয়া হচ্ছে, জিনিসটা প্রফেশনালি হ্যান্ডেল করা হচ্ছে, তখন কিন্তু আরও অনেক প্যারেন্টস আছে তারাও এনকারেজ ফিল করবে, অনেক ছেলে মেয়ে আছে, মেয়েরাও আছে যারা এনকারেজ ফিল করবে। সো আই থিঙ্ক দিস ইজ জাস্ট ফার্স্ট স্টেপ অ্যান্ড ভেরি পজিটিভ স্টেপ। আর আপনি যে কথাটা বললেন যে অনেকে ডেটাবেস হয়তো পাওয়া যায়নি, অনেকে কোয়ালিটি নিয়ে কোয়েশ্চেন করেছে, আমি কিন্তু এটা বারবারই বলেছি প্রথম থেকে, এটা কিন্তু ন্যাশনাল টিম ক্যাম্প নয়, দিস ইজ এ ট্রায়াল। একটি ট্রায়াল যখন আমরা একটি কমিউনিটিতে করি সেখানে যেখানে এজ লেভেলের দলগুলোকে বেশি প্রাধান্য দেওয়া হচ্ছে। অ্যাবসলিউটলি। এবং আপনি এখান থেকে যদি কোনো প্লেয়ার না আসে, গড ফরবিড, দ্যাট উইল নট বি দ্য কেস, আমি বিশ্বাস করি যে ডেফিনেটলি বেশ কিছু ভালো ট্যালেন্ট আসবে। কিন্তু আপনি ধরনের অন এ ওয়ার্স্ট কেস কেউ আসলো না, তাহলে কি এটা ফেলিয়ার? নো, ইটস নট এ ফেলিয়ার, এটা তো ট্রায়াল। আপনি সুযোগ দিচ্ছেন প্লেয়ারদেরকে এসে প্র্যাকটিস করে তাদের পারফরমেন্স দেখানোর জন্য। এখন আপনার টেকনিক্যাল টিম যদি মনে করে যে না এনারা আমাদের এটার জন্য ফিট না, হতেই পারে, দ্যাটস নট এ ফেলিয়ার আমি বলবো। কেননা তারা যে নিজের খরচে এখানে এতটুকু করে এসছে, এটা একটা অর্জন। তারা যে বিএফএফ উপরে আস্থা রেখেছে সেটা একটা অর্জন। আর সবচেয়ে বড় কথা যে ফুটবলের যে নবজাগরণ হয়েছে, দে ওয়ান্ট টু বি এ পার্ট অফ ইট। সো আমার মনে হয় ফুটবল সবসময় জিতবে, এখানে কোনো সন্দেহ নাই, এবং আমি বিশ্বাস করি এখান থেকে বেশ কিছু ভালো ট্যালেন্ট আসবে ইনশাল্লাহ। অবশ্যই আমরা তাই আশা করি। ভালো ট্যালেন্টের কথা বলছিলাম, সাকিব মাহমুদ অনেকে এসেছেন, অনেকে আসতে পারেননি। যারা আসতে পারেননি তাদের মধ্যে আপনার জন্য সবচেয়ে বড় লস কে ছিল? আমি বেশ কিছু নাম শুনেছি, সবচেয়ে বেশি শুনেছি করিম হাসান স্মিথ। যদি এই পুরো কন্টিনজেন্টের মধ্যে একজন ন্যাশনাল টিমের চান্স পাওয়ার ছিল তাহলে করিম হাসান স্মিথেরই ছিল, সেটা আপনিও আমাদেরকে বলেছিলেন। করিম হাসান স্মিথ না আসাটা আমাদের জন্য একটা লস কিনা, সে আসতে না পারাটা, যেহেতু পাসপোর্ট জটিলতা রয়েছে? জি, প্রথম বলবো যে বাংলাদেশ পতাকার কালার যে কত স্ট্রং। জি, করিম হাসান স্মিথ সোমালিয়ান, জ্যামাইকান, ব্রিটিশ, বাংলাদেশি। তো বাংলাদেশিটা তাকে টানছে কেন? আমাদের পাওয়ার আছে এখানে, বাংলাদেশের মধ্যে একটা আন্তরিকতা আছে। সো এখানে আসার জন্য সে রাজি ছিল। আমরা লয়ার হায়ার করলাম, আমরা ফিফার রুলস অনেক চেক করলাম, শেষ পর্যন্ত আমরা ডিসাইড করলাম যে ইয়েস হি ক্যান কাম। সব কিছু সেটেল ছিল। তার নানির বাবা মানে গ্রেট গ্র্যান্ডফাদার বাংলাদেশি বর্ন ছিল, তবে ফিফা লতে লাস্ট মোমেন্ট দেখলাম যে বাবা মা না হলে নানা নানি আর না হলে দাদা দাদি বাংলাদেশ বর্ন হইতে হবে, তাহলে সে বাংলাদেশে খেলতে পারবে। আনফর্চুনেটলি নানির বাবা বাংলাদেশ বর্ন ছিল। একটা জেনারেশন গ্যাপ হয়ে গেছে, একটা জেনারেশনের জন্য মিস করলাম। ভবিষ্যতে করে যদি গ্রেট গ্র্যান্ড প্যারেন্টস অ্যাড হয় তাহলে হয়তো ওনাকে পাবো ইনশাআল্লাহ। সো এটা আমার জন্য অনেকটা একটা লস ছিল, বড় একটা মানে ফেল ছিল। কারণ একটা হাইপ দিলাম আমি, তাকে একটা হোপ দিছি,
সে ড্রিম করা শুরু করছে। আই ফেল্ড হিম, আই শুডন্ট। আমাকে আরও রিসার্চ করা দরকার ছিল, তবে এটা একটা শিক্ষা হলো আমার যে আমি আরও নেক্সট টাইম চেক করবো। সো আমি যদি তাকে বলি বাংলাদেশে এসে ট্রায়াল দিয়ে যাও, তুমি খেলতে পারবো না, সে আসবে। হি ইজ স্টিল প্রাউড অফ বিং বাংলাদেশি। আচ্ছা, এরকম তো একটা মানে রুল আছে, এখন ন্যাচারালাইজ হয়ে খেলারও তো একটা সুযোগ থাকে যদি সে কয়েকটা বছর খেলে। এটা করিম হাসান স্মিথ এখন যে লেভেলে ফুটবল খেলছে, সেখান থেকে বাংলাদেশের পেশাদার লিগে এসে কয়েক বছর টানা খেলে সেই ন্যাচারালাইজ হওয়ার অপশনটা তার জন্য কতটুকু রিয়েলিস্টিক হবে? টু বি অনেস্ট, আমি ডেনমার্কে থাকি, আমি ভ্যালুটা জানি যে আমাদের সোশ্যাল সিকিউরিটি যেরকম আছে, আমাদের ফ্যামিলি লাইফ, ফ্রেন্ডশিপ লাইফ, কাজ, এগুলি যদি আমি সব কিছু ক্যালকুলেট করে দেখি, আমি তাকে বলবো যে লেভেল সে ফুটবল খেলতেছে, স্টে ওয়ার ইউ আর অ্যাজ আ কোচ, স্টে ওয়ার ইউ আর, কারণ ওখানে সে ডেভেলপ করতে পারবে। আর সে এতই ভালো খেলে, আমার বিশ্বাস আছে সে যদি কন্টিনিউ করে সে একদিন ইংলিশ ন্যাশনাল টিমে খেলতে পারবে, কারণ সে ব্রিটিশ পাসপোর্ট হোল্ডার। আচ্ছা, এবং জামাইকা কিংবা অন্য যেই অপশন সেগুলো তো এখন ওপেন আছে তার জন্য। যদি কোনো সময় জামাইকান ফেডারেশনের সাথে আমার কন্ট্রাক্ট হয়, আমি তাকে যোগাযোগ করে দেবো ফেডারেশনের সাথে। আই ও হিম। আচ্ছা, আরেকটা বড় ব্যাপার সেটা হচ্ছে যে অনেক প্লেয়ার, যেটা বললাম ডেটাবেস ক্লিয়ার না, এটা কি আসলে আপনাদের জন্য শিক্ষা কিনা? এবং আপনি আসলে একজন ইউরোপে যেহেতু ফুটবলে কাজ করছেন, প্লেয়ারদেরকে কতটুকু মানে আপনি চান যে তারা অ্যাটলিস্ট তাদের ডেটাবেসটা ক্লিয়ার রাখুক, তাদের যে প্রিভিয়াস প্লেয়িং যে হিস্টোরি সেগুলো অ্যাটলিস্ট ক্লিয়ার রাখুক, লাইক অন্য দেশের প্লেয়ারদের মতো আর কি? এটা আপনি কতটুকু গুরুত্ব মনে করছেন? জি, যেহেতু যে নতুনভাবে শিক্ষা দিল এই কারিম হাসান স্মিথের সিচুয়েশন নিয়ে, সো এখন আমি আরও বেশি অবজার্ভ করি। জি, সবসময় প্রথম জিজ্ঞেস করি পাসপোর্ট আছে নাকি না, পাসপোর্ট পেতে পারবে নাকি না, সব জায়গাটা জিজ্ঞেস করার পরে তারপরে তাদের টাইম ওয়েস্ট করি। সো ইয়া, আই এম ট্রাইং মাই বেস্ট, আমি যতটুকু পারছি ডিটেলস দেই। যখন আই এম কনফার্মড তখন আমি বিএফএফ কে কাছে দেই, দেন উই ক্যান প্রসেস। আমার মনে হয় ওনাকে দেখে ওনার মতো আরও বেশ কিছু কোচ আই এম শিওর আছে পৃথিবীর বিভিন্ন জায়গায়। সো আই থিঙ্ক সাকিব ভাইয়ের এই লিডারশিপ এবং ইনিশিয়েটিভে তারাও ইন্সপায়ার্ড হবে, এবং হয়তো তারাও দেখবেন হয়তো নর্থ আমেরিকা কেউ আছে, অস্ট্রেলিয়াতে কেউ আছে, ইউরোপের অন্য জায়গায় আছে, দে উইল টেক সিমিলার ইনিশিয়েটিভ। বিকজ আই থিঙ্ক মানে এটা তো যেহেতু একটা ফার্স্ট টাইম হচ্ছে, সবারই জন্য এটা একটা এনকারেজিং জিনিস হবে, বি ইট এ প্লেয়ার, বি ইট এ প্যারেন্টস, অর বি ইট এন কোচ লাইক সাকিব ভাই, সো আই থিঙ্ক ওভারঅল গোয়িং ফরওয়ার্ড ইনশাল্লাহ আই বিলিভ আমাদের নাম্বারটা আরও বেশি দেখবো, কোয়ালিটিটা আরও বেশি আসবে ইনশাল্লাহ। অবশ্যই ফাত করিম ভাই, আমাদের এই সাউথ এশিয়া কিংবা এশিয়ান রিজিয়নে আমরা দেখছি যে যখন বাংলাদেশ হামজাকে নিয়ে আসলো, তারপরে সমিতকেও কনফার্ম করলো, আস্তে আস্তে কিউবা মিচেল আসছে, আরও বড় বড় তারকারা আসবে। অন্য দেশগুলো তাদের যেই মানে ফুটবলারদের দ্বৈত সিটিজেনশিপ কিংবা যেই সিস্টেমগুলো আছে সেগুলো তারা কিছুটা হলো চেঞ্জ করছে। শ্রীলঙ্কা তো আগের থেকেই অ্যাক্টিভ আছে। শ্রীলঙ্কা তো ডিফারেন্ট টিম, এখন 10 জন প্লেয়ারকে দেখলে আপনার শ্রীলঙ্কান মনে হবে না। আমি যেটা শুনলাম যে ইন্ডিয়াও সেম কাজটা করছে, মালয়েশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড এই টিমগুলো করছে। এতে কি বাংলাদেশকে আরেকটু মানে চ্যালেঞ্জের মুখে পড়লো কিনা? মানে এটা অবশ্যই আমাদের জন্য শিক্ষণীয় চ্যালেঞ্জ হবে, এটা কতটুকু চ্যালেঞ্জিং হবে বাংলাদেশের জন্য? দেখুন, আমরা তো ফুটবল ইজ ভেরি কম্পিটিটিভ, একটি কম্পিটিটিভ ওয়ার্ল্ডে আছি আমরা। সো আমাদের কম্পিটিশন ইজ এভরিডে। সো এই ধরনের উদ্যোগ দিয়ে যখনই আমরা দেখবো অন্যান্য দলে তাদের শক্তিমত্তা বাড়াতে চাচ্ছে, আমরা তো অলরেডি এই প্রসেসে আছি। বাট অ্যাট দ্য সেম টাইম এটাও বলতে চাই যে আমাদের কিন্তু, আবার সবসময় কথাটা বলি যে আমাদের স্কোয়াড হয় কিন্তু 23 জনের, সেখানে কিন্তু এরকম বিদেশি বংশোদ্ভূতকে বাংলাদেশি বংশোদ্ভূত প্লেয়ার হয় 4 থেকে 5 জন, বাকি সব কিন্তু আমাদের লোকাল ট্যালেন্ট। সো গোয়িং ফরওয়ার্ড আমি মনে হয় একটি হেলদি কম্বিনেশন আমি ব্যক্তিগতভাবে দেখতে চাই, এ গুড কম্বিনেশন অফ ডোমেস্টিক প্লেয়ার্স অ্যান্ড বাংলাদেশি অরিজিন প্লেয়ার্স, সো দ্যাট ওভারঅল আমাদের দলটা যেন শক্তিশালী হয়। এবং চ্যালেঞ্জ তো বলছেন, অফকোর্স ইজ চ্যালেঞ্জিং, বিকজ এখন একটা সময় সাউথ এশিয়ার শক্তিমত্তায় আপনার ভারত ছিল সবসময় এগিয়ে, বাট এখন কিন্তু পিপল আর টকিং অ্যাবাউট বাংলাদেশ অ্যান্ড শ্রীলঙ্কা বিকজ অফ এই কয়েকজন দামি দামি প্লেয়ার ইনক্লুশনের জন্য। সো ডেফিনেটলি একটা ভালো কম্বিনেশন হবে এবং চ্যালেঞ্জিং হবে, বাট দ্যাট ইজ ফুটবল। অবশ্যই, মানে ফুটবল তো একেবারে অনিশ্চিত একটা খেলা। সাকিব মাহমুদ ভাই, আমরা প্রোগ্রাম প্রায় শেষ দিকে চলে এসেছি। আমি একটু জানতে চাচ্ছিলাম যে এই টোটাল প্রসেসে আপনার অভিজ্ঞতাটা, আপনি কোচ ছিলেন, সংগঠক হয়েছেন, গত কয়েকদিন এই প্লেয়ারদেরকে নিয়ে হোটেলে, যেহেতু এটা ক্যাম্প না, আসলে তারা নিজেদের খরচে এসেছে, তাদের অভিজ্ঞতাটা কেমন ছিল? কখনো কি মনে হয়েছে তারা কোনো কারণে বিরক্ত? তারা নিজেদের খরচে এসেছে, মানে ট্রায়াল দিতে এসেছে, তাদের অভিজ্ঞতাটা কেমন? এখন পর্যন্ত তাদের হোপটা কেমন যে যদি না ঠিকই তাহলে কি আসলে সব কিছু শেষ হয়ে যাবে, নাকি না আমি আবার আসবো? কারণ সুযোগ তো আছে নিজেদেরকে প্রমাণ করার, বয়স কম। তারা কি বলছে? এই যে নিজের টাকাটা খরচ করে আসাটা, এটা অনেক হার্ড, কারণ প্লেয়াররা অনেক ইয়াং, তারা পার্ট টাইম জব করে, প্যারেন্টসরা ফ্রি নিতে হয় কাজ থেকে, অনেক কিছু আছে, আমাদের লাইফটা পুরোপুরি রেখে আসতে হয় এই ট্রায়ালের জন্য।
তবে তাদের সাহস করে যে আসলো, থ্যাঙ্কফুল টু দ্যাট। তবে ইয়েস, ইকোনমিক্যাল একটা কোয়েশ্চেন ছিল, তবে আমি তাদেরকে বুঝেছি যে সি ইট অ্যাজ এ শেয়ার, ইউ আর বাইং এ শেয়ার, ইউ ডোন্ট নো হোয়াট ক্যান হ্যাপেন, ইউর সান ক্যান বি দ্যাট গুড, ট্রাই। যেই চান্সটা না নেওয়া হয় ওই চান্সটা হারানো হয়, ইউ লুজ দ্য শট, ইউ ডোন্ট টেক। জি, তারা এই শটটা নিচ্ছে, ইনশাআল্লাহ ভালো হবে। এবং আসলে মানে যেটা কথা হচ্ছে এখানে যদি খুব কম মানুষও টেকে, তারপরেও তো আপনার মনে হয় যে তারা নিজেদেরকে একেবারে রিফাইন করে আবার আসতে পারবে, কারণ প্রতি ইয়ার টু ইয়ার প্লেয়াররা নিজেদের উন্নতি করার সুযোগটা পায়, তাই না? আমি কোচ হিসেবে তাদেরকে কোনো সময় গিভ আপ দিব না যতক্ষণ তারা নিজেরা গিভ আপ না দিচ্ছে। জি, সো আই উইল স্টিল ফাইট ফর দেম অ্যাজ লং অ্যাজ আই হ্যাভ দ্য বিএফএফ সাপোর্ট, আই উইল ডু মাই জব। আর এটা তো একটা অভিজ্ঞতা, আপনি চিন্তা করেন এই 3 দিনের ট্রায়াল কিন্তু ইজ এক্সপেরিয়েন্স ফর দেম। সো এখানে ওই সিলেক্টেড হওয়া না হওয়া কিন্তু সেকেন্ডারি, এই যে এক্সপিরিয়েন্সটা ওরা নিয়ে যাবে তারা যেখান থেকে এসছে সেটাও তো প্রাইসলেস, দ্যাট উইল বি ইমপ্লিমেন্টেড ইন দেয়ার গোয়িং ফরওয়ার্ড ফিউচার ফুটবল ক্যারিয়ারে। সো ডেফিনেটলি আমি মনে করি পার্টিসিপেন্টদের জন্য এই ওভারঅল অভিজ্ঞতাটা খুবই ভালো হবে, খুবই পজিটিভ হবে, তাদের ক্যারিয়ারের জন্য একটা ভালো জিনিস হবে ইনশাআল্লাহ। অবশ্যই আমরা মনে করি এই ট্রায়ালটা বদলে দিবে বাংলাদেশের ফুটবলের সিনারিওটা, বদলে দিবে আমাদের বয়সভিত্তিক দলের সিনারিওগুলো বদলে দিবে। ধন্যবাদ ফাহাদ করিম আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য, এবং একই সাথে সাকিব মাহমুদ এত ব্যস্ততার মধ্যে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। কাল থেকে একটা পরীক্ষা শুরু হচ্ছে, আগামী 3 দিনে যে ট্রায়াল প্রক্রিয়া খুব কঠিন একটা প্রক্রিয়া। সো বেস্ট অফ লাক ফর দ্যাট ইভেন্ট। এবং ফাহাদ করিম ভাই, যদিও ভাই এখানে এখন আপনার কোনো রোল নেই, আপনার ভাষ্যমতে টেকনিক্যাল ডিপার্টমেন্ট এবং ডেভেলপমেন্ট, তারপর মানে বেস্ট অফ লাক। আশা করি বেশ ভালো কিছু ফুটবলার পাবো, তাহলে আপনাদের দুজনের জন্য এটা একটা সাকসেস স্টোরি হবে। দর্শক, আমরা কথা বলছিলাম এমন দুটো মানুষের সাথে, এই যে এই অর্ধশতাধিক প্রবাসী এবং বংশোদ্ভূত ফুটবলার নিয়ে তারা যে ট্রায়ালের যে ব্যবস্থাটা করলেন, এখান থেকে যদি ভালো কিছু প্লেয়ার আসে তাদের জন্য অনেক ভালো লাগা কাজ করবে, তাদের একটা নাম হবে, বলবে যে না এনারাই নিয়ে এসেছিলেন। আমরা চাই এরকম আরও ফুটবলার আসুক, কারণ বাংলাদেশে এখন ফুটবলের জোয়ারটা আবার নতুন করে আসছে, এই জোয়ারটা যাতে ভাটায় পরিণত না হয় এই প্রত্যাশায় শেষ করছে আজকের আয়োজন। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।